বাংলাদেশ আজ যে অবস্থায় দাঁড়িয়ে আছে তা একদিকে বিপজ্জনক, অন্যদিকে সম্ভাবনায় ভরা। কোন পথে যাবে দেশ, এই সিদ্ধান্ত এখন বাংলাদেশের জনগণের। ভারত কোনোভাবেই চাইছে না সম্পর্ক ভয়ানক হয়ে উঠুক। টেকনোলজি বুঝেন, ভারতের ডাইনামে যারা আছে খালি একবার যুদ্ধ লাগলে চীনে খাম চাইবে, পাকিস্তান খাম চাইবে, ভুটান নেপাল সবাই খাম চাইবে, আমরাও খাম চামো। ভারত আমগুলোকে পারবো না, ভারতের হ্যান্ডম নাই। ভারত খায় এলো গরুর গোমূত্র, আমরা খাই গরুর গোস্ত। গরুর গোস্ত পাওয়ার বেশি না গরুর মুতে পাওয়ার বেশি, খেলা হলে দেখা যাবে। ঢাকায় বন্ধ ভারতীয় ভিসা কেন্দ্র। ভারত বাংলাদেশ সম্পর্কে কি তাহলে কোনো যুদ্ধের মোড় নিচ্ছে? চলুন দেখি। নিরাপত্তার ঝুঁকির কারণে ও বর্তমান পরিস্থিতি বিচার করেই ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। একটা দেশ যেখানে উন্নয়নের পোস্টার ঝুলছে কিন্তু মানুষের মুখে কোনো হাসি নেই, যেখানে নির্বাচনের চেষ্টা করা হয় কিন্তু ভোট কি আদৌ হবে? ইউনূস কি আদৌ ভোট হতে দেবেন? যেখানে আইন আছে কিন্তু ন্যায় বিচার নেই। আজ আমরা কথা বলবো বাংলাদেশ নিয়ে, আজ আমরা কথা বলবো বর্তমান বাংলাদেশ নিয়ে, যে বাংলাদেশ ধীরে ধীরে একটা রাষ্ট্র থেকে একটা অনিয়ন্ত্রিত ব্যবস্থায় পরিণত হচ্ছে, যেখানে মৌলবাদী সংগঠনই সব থেকে শক্তিশালী হয়ে উঠছে। প্রশ্ন একটাই, ভারত কি আর চুপ থাকবে? বা চুপ থাকলেও আর কতদিন ভারত চুপ থাকবে? নিরাপত্তার ঝুঁকির কারণে ঢাকায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ করে দেওয়া হলো। বাংলাদেশে মোট ভিসা কেন্দ্র কতগুলি জানেন? বাংলাদেশে ভারতে আসার ভিসা কেন্দ্র মোট 16টি। সারা বছর ভারত ভিসা দেয় প্রায় 22 লক্ষ মানুষকে। কিসের জন্য? চিকিৎসা, ব্যবসা, পড়াশোনা, এই সব কিছুর জন্য। এছাড়া ইউরোপের বেশিরভাগ এম্বাসি ফেস করতে বাংলাদেশিদের ইন্ডিয়াতে আসতে হয়। এবার কি করবে তারা? কারণ এই সব কিছুতে ভারতই একমাত্র ভরসা, আর অর্থনীতি তার হালও খুব খারাপ। সেটা নিয়েও কথা বলবো। তবে এক হাতে ভিসা আর অন্য হাতে বিষ, এই দ্বিচারিতা আর চলবে না ভারতের সঙ্গে। ভারত সরকারের ঘোষিত নীতি হচ্ছে ভারতের সার্বভৌমত্বে আঘাত হানা মানে সরাসরি যুদ্ধ ঘোষণা। আজ সেই সব কিছু নিয়ে আলোচনা করব, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি আছে আর কি হতে যাচ্ছে। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। যেদিন 7 সিস্টার আমরা দখল করবো সেদিন হবে বাংলাদেশের বিজয় দিবস। যেহেতু গতকালকে 16 ডিসেম্বর গেছে, ভারত দাবি করছে না ভারতের বিজয় দিবস। দাবি করতে পারে কারণ তাদের কাছে আত্মসমর্পণ করছে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীরা, আমাদের কাছে তার করে নাই। তাহলে আমরা সেই বিজয় দিবসকে আমরা পালন করি, এসব তো মিলাইতে পারি না। সব কিছু ফেস লাগাই দিচ্ছে শেখ মুজিবে, এই শেখ পরিবার সব লাগাই দিচ্ছে। বিষয় হচ্ছে বিয়ে করছি আমি, বাসর করছি আমার লগে, এবং আমার ক্যাম্পে শেখ মুজিবের আওয়ামী লীগ প্রত্যেকটা সেক্টরে এই ইতিহাসের ফেস লাগিয়ে রেখে দিচ্ছে। শেখ মুজিব তো নিজে কোনো যুদ্ধ করেই নাই, তার পরিবার তো করেই নাই, তারা আর উল্টা ইতিহাসকে বিকৃত করে রেখে দিচ্ছে। জন্মই ভারতের ত্যাগ, রক্ত আর সাহসে আজ সেই দেশই ভারতের মানচিত্র টুকরো করার স্বপ্ন দেখছে। কারণ ভারত বিরোধী উন্মত্ততা এক ভয়ঙ্কর রকমের বৃদ্ধি পাচ্ছে। ভারতের বিরুদ্ধে লাগাতার বিষোদ্গার, ভারতীয় হাই কমিশন ঘেরাও, এই সমস্ত ব্যাপক পরিমাণে চলছে। চরমপন্থীদের খোলাখুলি মদতে হত্যা চলছে, আর ভারতের উত্তর পূর্বকে আলাদা করার দিবাস্বপ্ন দেখেই চলছে, আর সেই বিষয়ে বিভিন্ন রকম স্টেটমেন্টও দিয়ে যাচ্ছে। এই অবস্থায় ইনকিলাব মঞ্চ থেকে ঘোষণা হয়েছে 7 সিস্টার্স ভারত থেকে বিচ্ছিন্ন হবে। নতুন রাজনৈতিক দল এনসিপির হুমকি যে ভারতের ভৌগোলিক অখণ্ডতায় সরাসরি আঘাত করতে হবে। বাধা দিলে লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়েছে এই দলটি। এটা কি আর কোনো বক্তব্য বলে ধরা হবে, না এটা শত্রুতা, মানে এটা চরম শত্রুতা বলে ধরা হবে? মৌলবাদী উস্কানি ক্রমাগত চলছে এবং ভারতের সার্বভৌমত্বে প্রকাশ্য হুমকি দিচ্ছে তারা। ভারত আর সহনশীলতা দেখাবে না, বরং তার পরিবর্তে ভারতের জবাব যথেষ্ট পরিষ্কার এবং কঠোর। বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে এই মিথ্যা ভাষ্য ও চরমপন্থা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যাত করতে বলল ভারত সরকার। স্পষ্ট বার্তা, ভারতের ভূখণ্ড নিয়ে স্বপ্ন দেখলে জবাব দেওয়া হবে বাস্তবের পাকিস্তানের মতো কঠিন। 7 সিস্টার্স ভারতে ছিল, আছে আর থাকবেও। 1 ইঞ্চি জমিতেও ছাড় দেওয়া হবে না কোনো কালেই।
কিভাবে মৌলবাদী সংগঠন বাংলাদেশে কাজ করছে তার একটা উদাহরণ দিই। হিন্দু পরিবারের যুবক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে খুন করে গাছে ঝুলিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ছেলেটি খুন হয়েছে শুধুমাত্র একটা পরিচয়ের জন্য, যে সে ছিল হিন্দু। এই নৃশংসতা আর উপেক্ষা নয়, এটা সরাসরি হিন্দু নিধনের রাজনীতি। বাংলাদেশের গান বাজনা সমস্ত রকম নিষিদ্ধ করা হলো। চলছে চরম মৌলবাদী রাজত্ব। ছায়ানট প্রখ্যাত রবীন্দ্র সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। তবলা, হারমোনিয়াম, তানপুরা, খোল আছাড় মেরে ভেঙে ফেলা হচ্ছে, কারণ ইসলামে গান বাজনা সব কিছু হারাম। সংবাদ পরিবেশক সংস্থা প্রথম আলো এবং আরও দু একটা অফিসেও ভাঙচুর চালানো হয়েছে। মানে সংবাদ পরিবেশনেরও মুখ বন্ধ করতে চায় বাংলাদেশের মৌলবাদী জনতা। তবে কি হচ্ছে বলুন তো? মোটেও ভালো হচ্ছে না। যারা ভাবছেন তারা বুঝতে পারছেন দেশটা অন্ধকারের দিকে যাচ্ছে, আর নিকট প্রতিবেশী হিসেবে আমরা এর প্রভাব থেকেও মুক্ত থাকতে পারবো না। বাংলাদেশের অর্থনীতিরও খুব খারাপ অবস্থা হতে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতি একটি নেসেসারি রিসেটের মধ্যে দিয়ে যাচ্ছে। জিডিপি গ্রোথ 2025 ফিজিক্যাল ইয়ারে প্রজেকশন 3 to 5%-এর মধ্যে, যা আগে ছিল 6 to 7%। বিশ্বব্যাংক বলছে 3.3%, IMF বলছে 3.8%। কারণ রাজনৈতিক অস্থিরতা, বন্যা, টাইট ফিজিক্যাল পলিসি, এরকম বিভিন্ন কারণ আছে। আর মুদ্রাস্ফীতির হার জানেন কত? 10%-এর উপরে। দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মুদ্রাস্ফীতির হার। খাদ্যের দাম দশকের মধ্যে সর্বোচ্চ জায়গায় চলে গেছে। দারিদ্র্যের হার 28%-এর কাছাকাছি। আরও যত জনতা উগ্র হবে, তত অশান্তি বাড়বে। আরও অনেক কিছু আমাদের দেখার বাকি। ব্যাংকিং সেক্টরে নন ফার্মিং লোন 20 to 35%-এ উঠেছে। প্রাইভেট ক্রেডিট গ্রোথ মাত্র 6.29%। কিন্তু ইতিবাচক দিক আছে। ফরেন রিজার্ভ $20 বিলিয়ন থেকে $30 বিলিয়ন উঠেছে। মানে বিদেশ থেকে বিভিন্ন প্রকার ফান্ড কন্টিনিউ এসেই যাচ্ছে। রেমিটেন্স রেকর্ড $30.33 বিলিয়ন এবং 26.8% বৃদ্ধি পেয়েছে। এফডিআই বেড়েছে 20%। তার সঙ্গে 11টি সরকারি ব্যাংকের বোর্ডও ভেঙে দেওয়া হয়েছে। সেখানে অন্যরকম ব্যবস্থা চলছে। যুবকদের বেকারত্ব সর্বোচ্চ জায়গায় গেছে। তার মধ্যে 42% বেকারত্ব শুধুমাত্র মেয়েদের জন্য হয়েছে। এই অর্থনৈতিক চাপ, সামাজিক অশান্তি দিন দিন বাড়িয়ে যাচ্ছে। ইউনূস তো কিছুদিন পর চলে যাবে, কিন্তু বাংলাদেশকে এমন একটা পরিস্থিতিতে রেখে যাবে যা পরবর্তী সরকারের জন্য খুব ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করছে। ঢাকার পুরানো পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হয়েছিলেন হাদি। ইউনূস সরকারের অভিযোগ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মী হাদির মাথায় গুলি করেন। ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হওয়ার পরে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। শেষ পর্যন্ত মৃত্যু হলো শরীফ ওসমান হাদির। আর তার মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকায় এক নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শাহবাগে জমায়েত হয়েছে কয়েক হাজার মানুষ। জুলাই আন্দোলনের জেরে, মানে যে আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছিলেন, তার অন্যতম নেতা হাদি গত নভেম্বরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেছিলেন, দেশি বিদেশি অন্তত 30টি নাম্বার থেকে তাকে ফোন ও মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ওই পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের খুনি সমর্থকেরা তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখছে। তখনই ইউনূসের উচিত ছিল হাদিকে প্রপার সিকিউরিটি দেওয়ার, কিন্তু সেটা দেননি। তার উপরে ইনকিলাব মঞ্চের বার্তা দেওয়া হয়েছিল জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে ঢাকা 8 আসন থেকে তিনি লড়বেন। সেটাও কিন্তু তার সাডেন ডেথের একটা অন্যতম কারণ। জাতীয় নির্বাচন দিন দিন যত এগিয়ে আসছে, ততই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। আর ঢাকারই নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ও ক্ষুব্ধ ভারত। এই মুহূর্তে ঢাকায় ভারতীয় হাই কমিশন অফিস সম্পূর্ণ অবরুদ্ধ। আগাম ঘোষণা দিয়ে জুলাই ঐক্য নামে গজিয়ে ওঠা এক সংগঠন বুধবার হাই কমিশন অফিস অবরোধের ডাক দিয়েছিল।
সেই মতো ঢাকার বাড়িধারা এলাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন অফিসের অদূরে রামপুরা থেকে মিছিল করে কয়েকশো ছাত্র জনতা। পুলিশ তাদের আটকালেও ভারত সরকার এই ঘটনায় ভীষণ বিরক্ত হয়েছে। জুলাই ঐক্য নামে ওই সংগঠনটি দাবি করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে। হাসিনার প্রত্যর্পণের চাপ সৃষ্টির উদ্দেশ্যে ভারতীয় হাই কমিশন অভিযানের কর্মসূচিকে অকারণ অস্থিরতা সৃষ্টির চেষ্টা বলে মনে করছে দিল্লির বিদেশ মন্ত্রক। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে বলা হয়, ঢাকায় এক রাজনৈতিক নেতার উপর হামলার ঘটনায় অভিযুক্তরা ভারতে পালিয়ে গিয়ে থাকতে পারে। ভারত সরকার যেন তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে হস্তান্তর করে। যদিও বাংলাদেশ পুলিশ সরকারিভাবে বলেছে অভিযুক্তরা সীমান্ত পেরিয়েছে এমন কোনো তথ্য তাদের কাছে নেই। বিদেশ মন্ত্রকের বক্তব্য যে উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়াই বাংলাদেশ সরকার হাই কমিশনারকে ডেকে এই ধরনের কথাবার্তা বলেছে, যা ভীষণভাবে কূটনৈতিক শিষ্টাচার বিরোধী। সেটা নিয়ে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করে তাকে যেরকম বোঝানো সেটা বুঝিয়ে দিয়েছে ভারত সরকার। বাংলাদেশের বিভিন্ন রাজনীতিক যেভাবে ভারত বিরোধী মন্তব্য করছেন এবং ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন, সেই নিয়ে কূটনৈতিক স্তরে প্রতিবাদ জানানো হয়, আর তারপরই ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সব নিয়ে ভারতকে নিশানা করে ঘৃণা ছড়ানো হচ্ছে। মৌলবাদী শাসনও শোনা যাচ্ছে লাগাতার। শুধু তাই নয়, ভারতের সার্বভৌমত্ব নিয়েও উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে। এমনকি সম্প্রতি ঢাকায় ভারতীয় হাই কমিশনকে লক্ষ্য করেও উস্কানিমূলক মন্তব্য শোনা যায়। বাংলাদেশ এখন অশান্তির মধ্যে। হিউম্যান রাইটস ওয়াচ 2024 রিপোর্ট অনুযায়ী সরকারি বাহিনী দ্বারা অত্যাচার, গুম, নির্যাতন চলছে। 2024-এর আন্দোলনে প্রায় 1000 মানুষ মারা গেছে, যার মধ্যে 100টা শিশু। অন্তর্বর্তীকালীন সরকার হাজার হাজার বন্দীকে মুক্তি করেছে এবং গুমের তদন্ত কমিশন গঠন করেছে। জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিরন্তর হামলা করে চলেছে বাংলাদেশি জামাতরা। শুধুমাত্র হিন্দু নয়, আহমদিয়া মুসলিম, চট্টগ্রাম হিল ট্র্যাক্টরসের আদিবাসীদের উপর চরম আক্রমণ শানিয়েছে মৌলবাদীরা। সেখানে 200 বেশি মানুষ মারা গেছে। সেনাবাহিনীও এতে পিছপা হচ্ছে না, তারাও লাইভ অ্যামুনিশন ব্যবহার করেছে জনগণের ওপর। এবারে মহিলাদের বিষয়ে একটু বলি। মহিলা শিশু বিবাহের হার 42%, তার মধ্যে 8% মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে 15 বছরের আগেই। এই ভয়ঙ্কর আর্থিক এবং সামাজিক অবস্থায় বাংলাদেশি পাক প্রেমীরা ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের এক নাটক মঞ্চস্থ করছে। অথচ তারা চাইলে সরকারের তরফ থেকে বলতে পারত যে ভারতের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করা উচিত। ভারত থেকে ডিম, পেঁয়াজ, সকল পণ্য আমদানি বন্ধ করা ও সকল যোগাযোগ বন্ধ করা উচিত। মুস্তাফিজুর রহমান সহ যারা IPL ক্রিকেট খেলতে ভারতে আসে, তাদের যাওয়া আসা বন্ধ করা উচিত। দেশে হিন্দি গান ও বাংলা গান যেগুলো ভারতের তৈরি, সেই সকল কিছু বন্ধ করে দেওয়া উচিত। ভারতীয় সীমান্তে চীনের প্রাচীরের মতো বড় প্রাচীর তুলে দেওয়া উচিত। এইসব না করে BSF যখন কাঁটাতার লাগাতে যাচ্ছে, তখন তারা পাল্টি ঝামেলা পাকাচ্ছে। এই সমস্ত করে দেখান, না হলে আগামী দিনে যেদিন জনগণ আসল জিনিসটা বুঝে যাবে, সেদিন তারাই আবার আপনাদেরকে রাজাকার বলবে। শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয়, তাহলে সেটা নাকি অবন্ধুসুলভ আচরণ হবে। এই কথার ভিতরে যে স্পষ্ট হুমকির সুর আছে, তা অস্বীকার করা কিন্তু কঠিন। কথাটা অনুরোধের মতো শোনায় না, বরং এক ধরনের চাপ সৃষ্টি করার মতো মনে হয়। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে, তারা কি সত্যিই জানেন ভারতের সঙ্গে সংঘাতের পরিণতি কোথায় গিয়ে থামতে পারে? যে দেশ 3 দিক থেকে ঘেরা ভারতের দ্বারা, সেই দেশ কি ভারতের উপর নির্ভরশীলতাটা কি ভুলে যাচ্ছে? বাংলাদেশের বর্তমান রাজনৈতিক টানাপোড়েন ব্যাখ্যা করতে গেলে প্রথমে দেশটিকে ভৌগোলিকভাবে বোঝা দরকার। দেশটি আকারে অনেকটা তামিলনাড়ুর মতো, মাত্র 1.5 লাখ বর্গ কিলোমিটারের একটু বেশি। চারিদিকের অবস্থানও অদ্ভুত। 3 দিক ঘিরে আছে ভারত, সামান্য অংশ মায়ানমার আর দক্ষিণে বঙ্গোপসাগর। এই ভূগোলের কারণে বাংলাদেশ সব সময়ই ভারতের কাছে অত্যন্ত সংবেদনশীল একটি রাষ্ট্র।
আর এই সম্পর্ক যদি শান্তিপূর্ণ হয় তাহলে দেশটির অর্থনৈতিক উন্নতি টেকসই থাকা খুব স্বাভাবিক ছিল। কারণ দেশটির জনসংখ্যা, তরুণ, শিক্ষার হার আশ্চর্যজনকভাবে উঁচু, নারীর অংশগ্রহণ বেড়েছে, আর দীর্ঘ সময় ধরে অর্থনীতি 6 থেকে 7% হারে এগোচ্ছিল। কিন্তু গত 1 বছরে দেশের পুরো প্রসপেক্টটাই বদলে গেছে। রাজনৈতিক স্থিতি নষ্ট হয়েছে, মৌলবাদী গোষ্ঠীর প্রভাব বেড়েছে, আর সেনাবাহিনী নির্ভর শাসন কাঠামো গড়ে উঠছে আস্তে আস্তে। যে দেশটি একসময় মুসলিম বিশ্বের কাছে উন্নয়নের উদাহরণ হিসেবে দেখা হচ্ছিল, সেটি ভুল দিকে মোড় নিচ্ছে। এই অবস্থায় ভারত বাংলাদেশের সম্পর্ক হঠাৎ এত তলানিতে নামলো কেন, তা বোঝার জন্য নির্ভরশীলতার বাস্তব চিত্র দেখতে হয়। বাংলাদেশের ভেতরের বাণিজ্যের বড় অংশ নদীপথে চলে, আর সেই নদীগুলি পুরোটাই ভারতের দিক থেকে নেমে আসে। নদীতে জল না থাকলে দেশটির বিপুল আভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা থমকে যাবে। বিদ্যুতের ক্ষেত্রেও নির্ভরতা কম নয়। দেশের মোট বিদ্যুতের একটি বড় অংশ ভারত থেকেই সরবরাহ করা হয়। পোশাক শিল্প, যা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড, সেই শিল্পে ব্যবহৃত তুলো ও সুতো প্রধানত ভারত থেকে আসে। নেপাল ও ভুটানের সঙ্গে যে বাণিজ্য সীমান্ত আছে, সেটাও ভারতের ভৌগোলিক অনুমতি ছাড়া সম্ভব নয়। এমনকি আন্তর্জাতিক বিমানের রুটও ভারতের আকাশসীমা ছাড়া প্রায় অকার্যকর হয়ে যাবে। এখানেই শেষ নয়, বছরের পর বছর ধরে লাখ লাখ বাংলাদেশি অবৈধভাবে ভারতে বাস করছে আর কাজ করছে। তারা যদি হঠাৎ ফিরে আসে, মানে তাদের যদি ডিপোর্ট করা হয়, তাহলে বাংলাদেশের ভেতরই সামাজিক ও অর্থনৈতিক চাপ ভয়াবহ হয়ে উঠবে। সাইক্লোনিক ওয়ার্নিং থেকে স্যাটেলাইট ডেটা সব কিছুই ভারত থেকে পায় বাংলাদেশ, যা অন্য দেশ থেকে নেওয়া গেলে খরচ ও সক্ষমতার কারণে দীর্ঘমেয়াদে খুবই অস্বস্তির পর্যায়ে পড়বে বাংলাদেশ। এই সব বাস্তবতার মধ্যেও বাংলাদেশের নতুন নতুন নেতৃত্ব উঠে হঠাৎ করে ভারত বিরোধিতা বাড়িয়ে যাচ্ছে। পাকিস্তানের সেনা অফিসারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, ভারতের মানচিত্র বিকৃত করা, বৃহত্তর বাংলাদেশ দেখানো, মৌলবাদীদের সামনে নত হওয়া, এই সব পদক্ষেপ সম্পর্কে ভারতীয় কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকরা বলছেন, এর পরিণতি কিন্তু ভয়ঙ্কর হতে যাচ্ছে। ভারত এই অবস্থায় কেন কোনো অবস্থাতেই সংঘাতে যেতে চায় না। ভারতের কাছে স্থিতিশীল বাংলাদেশই সবচেয়ে বেশি নিরাপদ। কিন্তু ভারত যদি মনে করে বাংলাদেশ শত্রুতার দিকে যাচ্ছে, তাহলে ভারতের হাতে যেসব প্রাকৃতিক, অর্থনৈতিক, ভৌগোলিক শক্তি আছে, সেগুলো প্রয়োগ করা ভারতের জন্য মোটেও কঠিন হবে না। এবং তা প্রয়োগ করা শুরু হলে বাংলাদেশের অর্থনীতি, যা ইতিমধ্যেই গত 30 বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা নেমেছে, আরও গভীর সংকটে পড়ে যেতে পারে। বেকারত্ব বাড়ছে, বৈদেশিক মুদ্রা কমছে, উৎপাদনশীলতা কমছে। এই সব কিছুর মধ্যেও বাংলাদেশ সরকার পাকিস্তানের দিকে ঝুঁকছে, যা দেশের ভিতরে আরও অবিশ্বাস ও উত্তেজনা তৈরি করছে। যে দেশের হাতে শিক্ষিত, তরুণ, উন্নয়ন চিন্তায় অভ্যস্ত জনসংখ্যা আছে, সেই দেশ যদি মৌলবাদী রাজনীতির দিকে ঢলে পড়ে, তাহলে সেটা হবে উন্নয়নের সম্ভাবনাকে নিজের হাতে টিপে ধ্বংস করা। ভারতের বিশ্লেষকরা স্পষ্ট বলছেন, ভারতের ইচ্ছা নয় বাংলাদেশে কোনোভাবে চাপ দেওয়া বা শাস্তি দেওয়া, বরং আশা করা যাচ্ছে দেশটি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি স্থিতিশীল নেতৃত্ব পাবে এবং দুই দেশের সম্পর্ক আবার আগের মতো স্বাভাবিক পথে ফিরবে। বাংলাদেশ আজ যে অবস্থায় দাঁড়িয়ে আছে, তা একদিকে বিপজ্জনক, অন্যদিকে সম্ভাবনায় ভরা। কোন পথে যাবে দেশ, এই সিদ্ধান্ত এখন বাংলাদেশের জনগণের। ভারত কোনোভাবেই চাইছে না সম্পর্ক ভয়ানক হয়ে উঠুক, কিন্তু বাংলাদেশের নেতৃত্ব যদি ভুল দিকে মোড় নেয়, তার মূল্য কিন্তু বাংলাদেশের পুরো জনতাকেই বহন করতে হবে। খারাপ হোক বা ভালো, ভারত সব সময় সব রকম ট্রিটমেন্ট দিতে জানে। আর যদি উদাহরণ চান, তাহলে এই খারাপ আর ভালোর উদাহরণ হিসেবে আমি বলবো পাকিস্তান ও শ্রীলঙ্কার নাম। বাকিটা আপনারা বুঝে নিতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।